এবং ভারত থেকে যারা আসছে এরা কি ডক্টর নাকি আপনার রয়ের এজেন্টরা আসছে, উই নেভার নো দ্যাট। বাট চিকিৎসক হিসাবেও রয়ের এজেন্টরা আসতে পারে। এটা কিন্তু মারাত্মক একটা জিনিস, মারাত্মক ভুল আমি মনে করি। না, যদি কন্টেম্পোরারি এই ওয়ার্ল্ডে আপনারা না জেনে ভারতীয় রয়ের প্রেসক্রিপশনে আপনারা এই বক্তব্যগুলো দিচ্ছেন, আপনারা জানেন না আপনারা হাউ ইউ গাইজ গট ট্র্যাপড বাই ইন্ডিয়ান র, ইউ হ্যাভ নো আইডিয়া। আর আপনারা জানেনও না, কারণ আপনাদের বুদ্ধিদীপ্ত তার খুবই কম আছে হুজুর। আপনাদের আলেম সমাজ বাংলাদেশের যারা আছে, ধরেন আমাদের আজকে আব্বাসী হুজুর দেখলেন, আব্বাসী হুজুরের মতো ও প্রয়োজনীয় আলেম আমি আমার জীবনে দেখি নাই। উনি সব বিষয়ে খালি যুদ্ধ ঘোষণা করে, জিহাদ ঘোষণা করে। উনি মিয়ানমারে চলে যায়, বাংলাদেশ মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যে শিক্ষার্থী আহত হয়েছিলেন তাদের চিকিৎসার জন্য ভারত থেকে চিকিৎসক আনা হয়েছে। এখন বলা হচ্ছে ভারত থেকে কেন চিকিৎসা আনা হচ্ছে? ভারতের বাইরেও তো অনেক উন্নত মানের চিকিৎসক রয়েছেন, সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, এই সমস্ত দেশ থেকে চিকিৎসক না এনে ভারত থেকে আনা হচ্ছে কেন? এমনও তো হতে পারে ভারতের চিকিৎসার ছদ্মবেশে ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশে প্রবেশ করবে, এমন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ভারতের যে কূটকৌশল, ভারতের যে ষড়যন্ত্র, সেগুলো তো অত্যাধুনিক ভয়াবহ। বিষয়ে কথা বলেছেন আমরা আমার মাসুম ভাই, পাশাপাশি মানবাধিকার কমিশনের কিছু কথা বলেছেন, তার আলোচনাকে শুনবো, এরপর বিশ্লেষণ করবো। আসসালামু আলাইকুম, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ। আশা করি আপনাদের শুক্রবার খুব ভালো কেটেছে। যারা মধ্যপ্রাচ্যে আছেন সকল প্রবাসী এবং বাংলাদেশে যারা যেখানে আছেন আপনাদেরকে এই লাইভে আমন্ত্রণ জানাই। ইট ইজ লেট, আই নো। আমি বাংলাদেশে গিয়ে দেখে এসেছি, আমি যখন লাইভ করি 90% মানুষ ঘুমে থাকে। এটা মোটামুটি আমি কনফার্ম হয়েছি সেদিনের পর থেকেই। বাট সামথিং ইজ বেটার দেন নাথিং, definitely, and late is better than nothing too, right? Because at least দেরিতে হলো আপনার শুরু করতে পারলাম, এটাই। বকুল চৌধুরী, জি ভাই, ভালো আছি। আজকের বিষয়টা হলো যে আমি আমার মতামতটা দিই। সেটা হলো যে আমাদের মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনা, এটাকে আমি অ্যাক্সিডেন্ট বলবো অবভিয়াসলি। যদি ভারতের ইনভলভমেন্ট না থাকে তাহলে এটা সেফ দুর্ঘটনা। এটা নিয়ে রাজনীতি করা, এটা নিয়ে ইউটিউবে ভিডিও বানানোর কোনো কিছু নাই, যদি এই দুইটা জিনিসের মধ্যে মানে কোনো ধরনের পার্থক্য না থাকে, সরি, কোনো ধরনের মন্তব্য না থাকে। আমি থ্যাংক ইউ মোহাম্মদ। ভারত থেকে আমাদের এই দুর্ঘটনায় আমাদের অনেক শিশু প্রাণ হারিয়েছেন। আবারও সেই সুখ সন্তত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করি এবং এটাও কামনা করি যেন এটা রিপিট না হয় বাংলাদেশে। তবে এখানে বলে রাখি যে এই ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতেছে প্রতিদিনই বিভিন্ন দেশে, উন্নত দেশেও। তবে হতাহতের সংখ্যা এভাবে না, কিন্তু বাংলাদেশের এই ঘটনাটা খুবই মর্মান্তিক, যেহেতু শিশুরা এখানে জড়িত এবং স্কুলের উপরে পড়ছে। এবং এটা নিয়ে অনেক রাজনীতি হচ্ছে, অনেক মন্তব্য আসতেছে, অনেক প্ল্যান পরিক্রমা, মনে হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার এটার জন্য সম্পূর্ণ দায়ী, এটা সত্যিকার বলতে ডক্টর এবং জেনারেল ওয়াকারই দায়ী। আসলে জাতীয় এই দুর্যোগে আমাদের ঐক্য থাকাটা ইম্পর্ট্যান্ট, যদি না এটা সাবোটাজ না হয় ওই অর্থে। তো এই ঘটনায় ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত থেকে চিকিৎসা বা চিকিৎসক যে দল তারা এসেছেন বাংলাদেশে, এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক উঠতেছে এই মুহূর্তে যে ভারতের থেকে চিকিৎসক দল আনতে হবে কেন, যেখানে সিঙ্গাপুরের মতো দেশ থেকে টিম বার্নের জন্য তারা স্পেশালিস্ট এবং পৃথিবী বিখ্যাত সিঙ্গাপুরিয়ান যারা ডক্টরস যারা আছেন বা মেডিকেল টিম, তো ভারত থেকে এখানে কেন আনতে হবে আমাদেরকে? এইটাই মন্তব্য। সেটা হচ্ছে যে আমি মনে করি যে ভারত থেকে আনার প্রয়োজন ছিল না। এখন ভারত উইলিংলি আসতে চাইলো। মনে রাখবেন, এখানে আমাদেরকে কনফার্ম করতে হবে যে ভারত কিন্তু আমাদের বন্ধু নয়। ভারত যদি আপনি বন্ধু মনে করেন, এর চেয়ে বড় ডিপ্লোম্যাটিক ফেইলিওর আপনার জীবনে হতে পারে না। বাট ডাজ মিন ভারতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না? আই নেভার সেড দ্যাট। আমরা অলওয়েজ বলছি যে ভারতের সাথে সম্পর্ক রাখা যাবে, তবে সেটা হতে হবে রেসপেক্টের ভিতরে এবং মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতেই হতে হবে। কেননা ভারত বাংলাদেশকে কখনো বন্ধু হিসাবে কখনোই ট্রিট করে নাই এবং আর ভবিষ্যতে করবে না। কেননা মনে রাখবেন, বিকজ আপনি তাকে বন্ধু পাবেন, সে আপনার বন্ধু নয়। সে বন্ধুর মানে আপনার it's a serious and one of the most damaging enemy in the disguise of friendship or friend. So then will never be our friend. এবং তারা যে আবার বন্ধু হবে বা বন্ধু ভাবব, সেটা ভারত প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এই 54 বছরের প্রত্যেকটা সময়ে। সো দেয়ারফর
কিন্তু আমি এর জন্য আমি বলছি না ভারতের সাথে সম্পূর্ণ সম্পর্ক ডিসক্রিট বা বিচ্ছিন্ন করতে হবে, আই নেভার সেড দ্যাট। আমি বলছি সম্পর্কটা খুব কেয়ারফুলি কনসিডারেশন করে এটাকে এগিয়ে নিতে হবে। কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি, উনি সম্ভবত এটা বুঝতে ব্যর্থ হচ্ছেন, এটা আমার মন্তব্য বা আমার মতামত। কেননা উনি ভারতকে আমন্ত্রণ জানিয়েও ভারতের মানে অনুগ্রহ বা অনুকম্পা পাওয়ার কিছুই নেই। আপনি নতুন ভারত বিরোধী বাংলাদেশের মানে পররাষ্ট্র উপদেষ্টা, কিন্তু আনফর্চুনেটলি, যদিও আমি কখনোই মনে করি না আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই পদের জন্য ফিট ফর দ্য পারপাস রাইট না, উনি কখনোই ছিলেন না, এখনো মনে করি না। আমি বলছি না যে উনি খারাপ, উনি অযোগ্য, বাট এই সময়ের পররাষ্ট্র উপদেষ্টা হওয়ার মতো অবস্থানে উনি নেই, এটা আনডাউটেবলি। বাট উনি তারপরে ওনাকে মানে উনি এটা নাকি বিএনপি নাকি প্রপোজ করেছে, বিএনপি কীভাবে প্রপোজ করলো আই হ্যাভ নো আইডিয়া, বাট ওনাকে তারা করেছেন এবং ওনার বিষয়ে আমি অনেক তথ্য জেনেছি আসলেই। তবে সিঙ্গাপুর থেকে যখন টিম আসছে সেখানে আমাকে ভারত থেকে আনতে হবে কেন? মনে রাখবেন, ভারত শক্তের ভক্ত, নরমের জম। একজন ডিপ্লোমেট হওয়ার পরে যদি এটা বুঝতে ব্যর্থ হন, এর চেয়ে বড় ফেইলিয়ার হতেই পারে না। ভাই G10C কে কবে আসবে? আমি মনে করি আমি আসছি বেঙ্গল টাইগার G10C, উই হ্যাভ টু হ্যাভ ইট ফর আওয়ার প্রোটেকশন, ডেফিনেটলি চায়না থেকে। কিন্তু জানি না ভিতরে ভিতরে কি হচ্ছে, বাট সরকার এই কাজগুলো এবং এখানে অনেক বাধার সম্মুখীন হচ্ছেন বর্তমানে। আমি যতটুকু জানি যারা এই কাজগুলো করতে যাচ্ছেন তারা ভারতের সাথে সম্পর্ক থাকবে, তবে মনে রাখবেন ভারতকে কখনোই মানে আপনার গোল পোস্ট দিতে পারবেন না। ভারত গোল পোস্ট নিয়ে গেলে ভারত এটার অপব্যবহার করে, অপচয় করে এবং এটা মিসইউজ করে, এটা প্রতিষ্ঠিত সত্য। সুতরাং এই ডিজাস্টারে ভারত ছাড়া আমাদের চলে না, এইটা প্রতিষ্ঠা করার কোনো যুক্তিকতা আমি খুঁজে পেলাম না। যদি অল্টারনেটিভ না থাকতো, মানুষের জীবন সবার আগে, এটা আমি তখন বলতাম যে ইয়েস ইউ ক্যান ডু দ্যাট। বাট যেহেতু আমাদের অল্টারনেটিভ আছে, আমাদের ডক্টর ইউনূস চাইলে পৃথিবীর যে কোন দেশ থেকে উনি মানুষ আনতে পারেন, উনি টিম আনতে পারেন, চিকিৎসক আনতে পারেন, উনি চাইলেই পারেন। আমেরিকা থেকে নিতে পারেন, ব্রিটেন থেকে নিতে পারেন, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে নিতে পারেন, আপনি থাইল্যান্ড থেকে নিতে পারেন, কিন্তু ভারত থেকে আনতে হবে। এবং ভারত থেকে যারা আসছে এরা কি ডক্টর নাকি আপনার রয়ের এজেন্টরা আসছে? উই নেভার নো দ্যাট। ভারত চিকিৎসক হিসাবেও রয়ের এজেন্টরা আসতে পারে, এটা কিন্তু মারাত্মক একটা জিনিস, মারাত্মক ভুল আমি মনে করি। না, যদি অল্টারনেটিভ না থাকতো আমি সেটা বলতাম যে ইউ ক্যান ডু দ্যাট, বাট যেহেতু অল্টারনেটিভ আছে সেখানে এটা আনার এই সময়ে আমি মনে করি এটা একটা অদক্ষতার পরিচয় দিয়েছে এবং এক ধরনের ভারতপ্রেমীর পরিচয় দিয়েছেন আপনি। মনে রাখবেন, ভারতপ্রেমী হওয়া অপরাধ নয়, তবে বর্তমান বাংলাদেশে ভারতপ্রেমী মানেই বাংলাদেশের স্বার্থ মানে জলাঞ্জলি দেওয়া বা স্বার্থকে মানে একদম মানে আপনার বিকিয়ে দেওয়া, কেননা এটাই হচ্ছে বর্তমান পলিসি। আপনি ভারতপ্রেমী এখন হবেন মানে আপনি ভারতের পক্ষে দালালি করবেন, ভারতকে আপনার বাংলাদেশ বিরোধী, কারণ ভারত কখনোই চায় না আপনি ফেয়ার থাকেন। ভারত চাইব আপনাকে যেন আপনি তাদের সার্ভেন্ট হন এবং এলিজেন্সটা দেন আপনি ভারতের প্রতি এবং বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে আপনি লিপ্ত হন, এটাই হলো বাস্তবতা। কিন্তু আমি মনে করি উই নিড বেস্ট ডক্টর। বাই চায়না আমেরিকা থেকে চেয়েও পাওয়ার আসতে চাচ্ছে। আমি এতটুকু বলি যে ডক্টর ইউনূস চাইলেই, বাংলাদেশ চাইলেই যে কোন জায়গা থেকে ডক্টর আনা যেত, মানে অ্যাভেলেবল, দে আর রেডি টু ফ্লাই। বাট তারপরে ভারত থেকে আনতে হবে, এটা রিকোয়েস্ট কে করেছেন? পররাষ্ট্র উপদেষ্টা করেছেন। যদি উনি করে থাকেন আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি মনে করি না এটা আমাদেরকে এখন করতে হবে, কেননা যেহেতু আমাদের অল্টারনেটিভ আছে, অল্টারনেটিভ থাকলে এটা কোনো ধরনের মানে দরকার নাই। ভারতকে এটা বুঝিয়ে দিতে হবে যে উই আর নট ডিপেন্ডিং অন ইউ। এটা ভারতকে এই বার্তা যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা করতে না পারবেন, ভারত আপনার পিছু ছাড়বে না। ভারত শক্তের বক্ষ, নরমের জম, মনে রাখবেন। সুতরাং আমি মনে করি যে দুর্বলতা প্রকাশ করা ভারতের প্রতি এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সম্মানকে দুর্বল করে দেওয়ার মতো অবস্থা। কেননা ভারত সার্টিফাইড অ্যান এনিমি, দে আর নট আওয়ার ফ্রেন্ড এন্ড দে উইল নেভার বি আওয়ার ফ্রেন্ডস। মানে এটা যদি বুঝতে আপনি ব্যর্থ হন তাহলে আমি মনে করি যে ইউ আর ইন ট্রাবল রাইট নাও এবং বাংলাদেশের বিপক্ষে আপনার অবস্থান যাবে। পররাষ্ট্র উপদেষ্টার প্রতি আমি আবারও বলছি, হি ইজ নট fit for their purpose. I mean, on the basis of our surrounding circumstances or the dire situation, he should not be, I mean, honestly speaking, appointed, for this position. It went wrong. But ডক্টর ইউনূস কি করেন আমি জানি না, তবে 2-3 জন উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা কি করেন আমি জানি না। এই মুহূর্তে আমার কাছে আশ্চর্য, স্বাস্থ্য উপদেষ্টা উনি এখনো তার পজিশনে আছেন, উনি সম্ভবত ঘুমিয়ে আছেন এখন পর্যন্ত। হসপিটালসগুলোর করুণ দশা, বিপজ্জনক অবস্থা আমি নিজে দেখে আসছি। দিস ইজ আনবিলিভেবল। এটা কয়েকজন উপদেষ্টা পরিবর্তন করার দাবি আমরা সবসময় করে আসছি, সরকার এটাকে কান দেন নাই। এই জন্য ডিজাস্টার হচ্ছে অনেক মানে ক্ষেত্র বা অনেক এরিয়াতে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমার মত হলো যে
ভারত থেকে টিম আনা যদি একান্তই প্রয়োজন ছিল আনা যেত, কিন্তু যদি দরকার ছিল না, আপনি ভারত থেকে টিম আনার কোনো প্রয়োজন ছিল না। এনে বাংলাদেশের মানে এই ধরনের কাউ করার, কিন্তু যারা অতি ভারত প্রেমী দেখাতে চান যে উই আর স্টিল ইয়োর ফ্রেন্ড, উই আর দেয়ার টু সার্ভ ইউ, এই মানুষগুলাই এই কাজটা করেছেন। আমি কোনো অবস্থাতে এটাকে ভালো চোখে দেখি না। তাছাড়া যেহেতু সিঙ্গাপুরের টিম অলরেডি প্রেজেন্ট আছে, এটাই আমার বক্তব্য। আচ্ছা, চলিতেছে সার্কাস, ইভান ভাই বলছেন ওয়েলকাম টু দিস লাইভ ইভান ভাই। আচ্ছা, আরো অনেকগুলা বিষয় আমি দেখলাম বাংলাদেশে চলছে বর্তমানে, খুবই দুঃখজনক। সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর আধিপত্য, চাঁদাবাজি থেকে শুরু করে অনেকগুলা বিষয় আসলে চলছে, মতৈক্য চলছে। আপনার নো ডক্টর ইজ নাও প্রেজেন্ট ইন বাংলাদেশ। which doctor? Indian doctor or Bangladeshi doctor you're referring to? Just make it clear, right? So আমি মনে করি আমাদের সেলফ ডিপেন্ডেন্ট হওয়া দরকার আমাদের। বাই মামা ঢুকে গেছে, মামাকে from Noagao. Acha. Assalamu alaikum, dear brother. Hi bro, if please, which office right now depend on American or American জাতিসংঘ? ও আচ্ছা, আপনি জাতিসংঘর বিষয় নিয়ে মামুনুল হক এবং মাদানি, এই যে ফুটকামুল্লাহ, আমি সরি তাকে উনাকে ভেবে বলি, এই লোকগুলাকে কিন্তু আমি মনে করি সরকার ওয়াচে রাখা দরকার। বেশ করে মাদানিকে, এই লোক বাংলাদেশে বিশৃঙ্খলা, বাংলা রয়ের ফাঁদে কিন্তু পা দিচ্ছে, কিন্তু সে কিন্তু অলরেডি সে বুঝতেছে না, কেন সে তো ইন্টালেকচুয়াল না, লেখাপড়া নাই তার। এই যে মাদানি, যে সে তো একটা মূর্খ আলেম, সত্য কথা বলতে গেলে। এই লোক কিন্তু ভয়ঙ্কর উগ্রবাদ ছড়াচ্ছে। এই লোককে কিন্তু আমি আর্জিং দি বাংলাদেশি গভর্নমেন্ট ওয়াচ হিম, বিকজ দিস গাই, সে ভারতের ট্র্যাপে পড়েছে, সে জানেও না কোথায় কিভাবে পড়েছে, বুঝছেন? সে জাতিসংঘের অফিস নিয়ে তার খুব মাথা ব্যথা, রাজনীতির রো জানে না, কিন্তু সে রাজনীতিতে সে আসা মানে মাথা গামায়। সে কি ধরনের ভয়ঙ্কর হতে পারে আমি তার ব্যবহার দেখেছি। যেদিন বলছিল রাত্রে আমেরিকান ফ্ল্যাগ পুরাবে সে, বুঝেন আপনি, আমেরিকান এম্বাসি দখল করবে, কি ধরনের জঘন্যতম ভয়ঙ্কর বিপদগ্রস্ত এই লোক, আপনি বুঝতে পারতেছেন? এবং আওয়ামী লীগ তাকে গ্রেফতার করেছিল, আমরা প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদ যে ভুল ছিল সেটা আমি এখন মানে মানে টের পাচ্ছি যে তার জন্য অন্তত আমাদের প্রতিবাদ করা উচিত হয় নাই। এই লোক বিপজ্জনক। এই লোককে দেখা রাখার জন্য সরকারকে, গোয়েন্দা সংস্থাগুলাকে আমি কিন্তু অনুরোধ করতেছি আবারও, এই লোক কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের মানে গেম মানে প্রতিষ্ঠা করতে ব্যস্ত এই মুহূর্তে। হয়তো তার জানা অথবা তার অজানা, কারণ এদের তো কোনো বুদ্ধিদীপ্ত বা ইন্টালেকচুয়ালিটি নেই, এরা যে কোনো সময় বাংলাদেশকে বিপদ। এবং আমি দেখলাম এই কি বলছেন, মামুনুল হক বলছেন যে উনি নাকি আপনার এই জাতিসংঘের সাথে সম্পর্ক পর্যন্ত উনি চিহ্ন করে ফেলবেন। কি ভয়ঙ্কর মানে সাইকোলজি, আপনার কল্পনা করতে পারেন? এই লোকগুলাকে, মামুনুল হক, আপনার মাদানি, আরো কয়েকজনকে দেখে রাখার জন্য আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি। এরা আমাদের জন্য বিপদ ডেকে আনবে। একটা কঠিন সময় বাংলাদেশ পার করতেছে, এই সময়ে এই মানে মোল্লা আমি যদি বলি এবং জ্ঞান পাপী আলেমদের মানে জন্য বাংলাদেশ বিপদগ্রস্ত হতে পারে, এটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবং জাতিসংঘের অফিস নিয়ে ভারতীয় টাকাকে, আমি আবার বলি, আমি কিন্তু এই হুজুরদেরকে বিশ্বাস করি না, কারণ এই হুজুরদের অতীতের বিভিন্ন ধরনের পজিশন পরিবর্তন করার ইতিহাস এবং অভিজ্ঞতা আছে, আমি দেখেছি, মানে টাকা পয়সা খেয়ে। সুতরাং মনে রাখবেন, এরাতে তাদের অজানা হতে পারে, তারা ভারতীয় ট্র্যাপে পড়েছেন, তারা জানেন না, বাংলাদেশকে অস্থির করে। এবং আজকে দেখলাম মাদানির এই লোকের কোনো কাজ নাই, সে কি করে আমি জানি না, সে কিভাবে তার জীবনযাপন করে, মানে সারাদিন বৈশা অজাতিত এবং বাংলাদেশ বিরোধী প্রত্যেকটা কাজে পাবেন মাদানিকে আপনি জড়িত। সে নাকি মানে লা ইলাহা কলিমার ডাকে সাড়া দিবে, কলিমার ডাকে সাড়া দিতে কেউ না করছে? আমরা তো কলিমার ডাকে সাড়া দেই, কিন্তু বাংলাদেশের জাতিসংঘের অফিস থাকলে কি হবে? মানে বাংলাদেশ চলে যাবে? পৃথিবীতে যত জাতিসংঘের অফিস আছে, আর জাতিসংঘের অফিস আছে জেনিভাতে, সুইজারল্যান্ড আছে, সুইজারল্যান্ড কি নিয়ে গেছে জাতিসংঘ? এগুলো কি বলে এই পাগলের গোষ্ঠী? এদেরকে খুব কঠিনভাবে এবং কঠোরভাবে দমন করার জন্য আমি ডক্টর ইউনূস গভর্নমেন্টকে আমি বলছি, এরা কিন্তু আমাদের জন্য বিপদ সৃষ্টি করবে এবং এরা ভয়ঙ্কর এবং এরা জ্ঞানপাপী, অত্যন্ত মূর্খ রাজনীতি বিষয়ে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে এদেরকে কিন্তু দেখা রাখার জন্য আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি। ভারতের প্রতিবেশী সত্যই তাকে আত্মীয় হওয়ার চেষ্টা না করে। আমি আচ্ছা, আজ কামাল ও রুমিন ফারহানা থামছেই না, এদের কি হবে? দেখেন, এরা থামছে না, এই জন্য এরা থামুক না। মানে মানে কামাল কি কামাল, এই যে মাসুদ কামাল কোনো সাংবাদিকের জাতি না, যদিও সে নিজেকে সাংবাদিক মনে করে। তার আলোচনার ভিতরে কোনো বুদ্ধিদীপ্ত কথাবার্তা নেই, তার আলোচনার জ্ঞানগর্ভ কোনো আলোচনা নেই। একজন চিপ মানুষকে সাংবাদিক বানিয়ে দেওয়া হয়েছে, এবং কিভাবে সাংবাদিক হলো আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না সে। এবং তার যে আলোচনা, তার যে বিশ্লেষণ, দেখুন, জ্ঞানগর্ভ মানুষ যারা আছে তাদের আলোচনা আপনি তার সাথে এগ্রি না করতে পারেন তার পলিসির কারণে,
কিন্তু তার আলোচনার ভিতরে যে ফ্রুটফুল এলিমেন্টস আছে এগুলো আপনাকে নিতেই হবে এবং এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। যে ব্যক্তি আপনাকে চিন্তায় ফেলে দিতে পারে না তার আলোচনা, সেই ব্যক্তির আলোচনা শোনার দরকার কি? এবং মাসুদ কামালের জনপ্রিয়তা মানুষের কাছে জিরো, কিন্তু যেহেতু সে মিডিয়াতে কাজ করে এই মাসুদ কামালরা আপনার চষে বেড়াচ্ছে প্রত্যেকটা জায়গাতে। এবং এই যে বললাম না, আমাদের সিলেটি ভাষায় বলে যে হিঙ্গি নাই বিলো ফলো পাওয়া, অর্থাৎ মাছ নাই, যেখানে একটা শিং মাছ নেই সেখানে আপনি বিশাল বড় মাছ ধরার আয়োজন করতেছেন। ঠিক এইটাই মাসুদ কামালরা বাংলাদেশের ব্যর্থ সাংবাদিক সমাজের ব্যর্থ এবং অপদার্থগুলা এগুলো বসে আছে এবং এরা প্রত্যেকটা জায়গায় চষে বেড়ায়। এই দেশের সাংবাদিকতা কতটা নিম্ন শ্রেণীর আপনি কল্পনা করেন যে মাসুদ কামালের মতো ব্যক্তি জ্ঞান দিয়ে বেড়ায় আমাদেরকে, যে ব্যক্তি ডিমের দাম নিয়ে 7টা ভিডিও বানিয়েছে, অথচ এখন যে ডিমের সরবরাহ আছে প্রত্যেকটা জায়গা আছে তার সেখানে নিয়ে কথা নেই। এবং ঘুরে ফিরে মনে রাখবেন এরা আওয়ামী লীগের এবং ভারতীয় প্রপাগান্ডার মানে প্রতিষ্ঠা করার কাজে এরা লিপ্ত। এরা আরো কয়েকজন আছে, এর মধ্যে আমাদের আমেরিকাতেও আছে এবং মানে ওই জায়গাতে পাবেন। দেখবেন মুস্তফা ফিরোজ সেদিন কি পোস্ট দিছে যে মানে আপনি দেখবেন মুস্তফা ফিরোজ টেকনিক্যালি একটা পোস্ট দিছে, ঘুরে ফিরে আমরা ভারতের উপরেই আমাদেরকে নির্ভর করতে হয়। এটা কি জানেন? এটা হচ্ছে ইচ্ছাকৃত ভারতকে খুশি করা, আওয়ামী লীগকে খুশি করা। এই দালালগুলা বাংলাদেশে বসে আছে, কিন্তু এরা আমরা বুঝতে পারি না এরা যে আমাদের সমাজের জন্য বা এরা যে ভারতীয় দালাল এবং আওয়ামী লীগের দালাল। কিন্তু আমরা মনে করি এরা জুলাই যোদ্ধা, বিএনপি মিডিয়া সেল তারা মনে করে এরা জুলাই যোদ্ধা। যদি এই অথর্বগুলা এই পেজটা পরিচালনা করে এবং গণ্ডমূর্খ বুদ্ধিদীপ্তহীন কিছু ইডিয়েট রাজনীতির জানে না, এরা এই পেজ পরিচালনা করে বলেই আজকে এদের এই দুর্দশা। আর না হলে এরা এই কাজটা কখনোই করতে পারতো না। আচ্ছা, মানবাধিকার কমিশন নিয়ে দেখুন, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, জাতিসংঘের মানবাধিকার অফিস LGBTQ কে প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা করা হয় না পৃথিবীতে। বাংলাদেশে মানবাধিকার অফিস খুলছে, এটা তো তাদের জন্য লাভ, এটার কনস্ট্রাকটিভ সমালোচনা করা যেতে পারে, কিন্তু এই মানে মাদানিকে যে কোনভাবে ব্যান করে দেওয়া দরকার অথবা গ্রেফতার করে জেলে দেওয়া দরকার বলে আমি মনে করি। কারণ এই লোকটা কোনো জ্ঞানগর্ভ আলোচনা করতে পারে না এই বিষয়গুলো নিয়ে। সমালোচনা করার অধিকার নাই, অফকোর্স উনার আছে, কিন্তু উনি যে ভাষায় কথাবার্তা বলে উগ্রতা ছড়াচ্ছে বাংলাদেশে। এই দুর্লোক আফগানিস্তান, এবং তাদের মতে আফগানিস্তান পৃথিবীর সবচেয়ে সেরা এখন এই মুহূর্তে সব দিক দিয়ে, অথচ আফগানিস্তানে কি ঘটতে যাচ্ছে, ভিতরে কি হচ্ছে এখন তার কোনো খবরই নাই। মানে তারা মনে করে যে তালেবানরাই মানে পৃথিবীর সবচেয়ে সফল শাসক। মানে ওই যে বললাম না, এই যখন একটা রিপোর্ট দেখলো, একটা জুস বানাইছে, এটা নিয়ে চলে আসে বলে আফগানিস্তান ইজ সাকসেসফুল বিকজ তালেবানরা দেশ চালাচ্ছে। বাস্তবতা কিন্তু তা নয়। আফগানিস্তানের প্রতিদিন গড়ে 3 জন মানে মা মারা যাচ্ছে শুধুমাত্র তার মানে আপনার এই প্রপার ট্রিটমেন্টের কারণে, মানে এই যে মর্টালিটি রেট যেটাকে আমরা বলি। তো এগুলো একটা উদাহরণ দিলাম। এবং পভার্টি মানে অবস্থা খুবই খারাপ আফগানিস্তানে, কিন্তু এটা প্রকাশ পায় না, কেননা আফগানি কেউ এটা প্রচার করতে পারে না। আফগানিস্তান থেকে করলে তালেবানরা ধরে নিয়ে যাবে, এটা একটা বিশাল বড় প্রবলেম। যদি আমরা মনে করি আফগানিস্তান মানে তালেবানদের অধীনে পৃথিবীর উন্নত রাষ্ট্র হতে যাচ্ছে, দ্যাটস কমপ্লিটলি বোয়া। আচ্ছা, ভারতকে নেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, জয়ের আমেরিকার বাড়িঘর জব্দ করা যায় কিনা? দেখুন, জয় পোস্ট দিয়েছেন যে আপনার উনার বাড়িঘর সরকার দুদক বলছে। উনি কিন্তু বলছেন যে ঘোষণা দিয়েছেন যে উনি, এবং উনি থ্রেট দিয়েছেন। থ্রেটটা কি? থ্রেটটা হলো যে উনি আপনার এই উনার বন্দুক আছে, আমেরিকান সিটিজেন হিসাবে উনার মানে আর্মস ক্যারি করার, যেহেতু এভরি আমেরিকান সিটিজেন ক্যান ক্যারি আর্মস, ইট ইজ এ কনস্টিটিউশন রাইট। সো উনি সম্ভবত বন্দুক কিনবেন। আমি বলছি যে আপনি অ্যাসল্ট রাইফেল কিনেন, ওনাকে কমেন্ট করে অ্যাসল্ট রাইফেল কিনে রাখেন, যদি দুদকের কেউ ঘোরাফেরা করে গুলি করে দিবেন। মানে 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 কারণ উনি তো থ্রেট দিচ্ছে যে আমি কিন্তু বন্দুক আছে আমার, আমি কিন্তু গুলি করে দেবো। দেখেন কি ধরনের অবস্থা। উনি বলছে যে উনার বাড়িঘর, প্রশ্ন হলো এই $1 মিলিয়ন বাড়ির মালিক আপনি কিভাবে হলেন? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন। আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি দ্য সোর্স অফ ফান্ডিং অফ দিস হাউস ইজ লিজিটিমেট অর লিগাল, ইটস নাথিং গোনা হ্যাপেন টু ইউ। উনি বলছেন FBI উনাকে ইনভেস্টিগেট করেছে, তাহলে আমাদের কথা কিন্তু সত্য। FBI investigated him and I strongly believe that he somehow he had a আপনার এই কি বলে এক ধরনের এগ্রিমেন্টে উনি FBI সাথে চলে আসছেন। উনি কিন্তু পোস্ট দিয়ে সেটা বলছেন। উনি ডিভোর্সের কথা সত্য প্রচার করেছেন, এখন স্বীকার করতেছেন যে উনার ডিভোর্স হয়ে গেছে। উনার বাড়ি একটা তার ওয়াইফ নিয়ে গেছেন সম্ভবত, আর একটা উনার দখলে আছে। তাহলে এই বাড়ির মালিক আপনি কিভাবে হলেন? আপনার ফান্ডিংটা কোন জায়গা থেকে আসলো? এটা কিন্তু ওনাকে প্রমাণ করতে হবে এই মুহূর্তে। যদি উনি প্রমাণ করতে পারেন তাহলে দুদক কিছুই করতে পারবে না। আর যদি প্রমাণ করতে না পারেন
তাহলে আপনি এই পোস্ট কোনো কিছু কাজে আসবে না। আমি জয়ের সাহেবকে বলছি, উনি আমেরিকান সিটিজেন, যদি ইফ হি থিংকস দ্যাট ইজ বেইং subject to be harassed by the Bangladeshi government or anti-corruption bureau of Bangladesh, he could seek protection from the US government because he is a US citizen right now, right? So এখন উনি মানে প্রোটেকশন নিতে পারেন, বলতে পারেন যে আমাকে হ্যারাস করা হচ্ছে বাংলাদেশি গভর্নমেন্ট দ্বারা। কিন্তু উনি যদি প্রমাণ করতে পারেন যে না করতে পারেন যে তার ফান্ডিংটা এবং তার সম্পত্তি আমেরিকাতে যেগুলো আছে এগুলো লিগালি অবটেইন না বা মানে অর্জন করে না, দ্যাট উইল বি ডেফিনেটলি প্রবলেম ফর, কারণ মানি লন্ডারিং, অ্যান্টি কারাপশন অনেকগুলো বিষয় ওনার বিরুদ্ধে আসবে। আর যদি ওনার সব তো লিজিট থাকে আমেরিকাতে কিছুই হবে না ওনার। আচ্ছা, মানবাধিকার কমিশন নিয়ে কিছু বলেন। আমি মানবাধিকার কমিশন নিয়ে এটাই বলছি, ভাই আপনারা এই মামুনুল হক আর ওই যে আমাদের মাদানি, who sends Putul to unpaid leave? Okay, আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পুতুলকে আনপেইড লিভে দিয়ে দিয়েছে তারা। একটা যে মনে রাখবেন, মানে পরিবার যেখানে গেছে সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে বিশৃঙ্খলা এবং করাপশন এবং মিস ইউজ অফ পাওয়ার এবং ম্যানিপুলেশন অফ সিস্টেমস ওর করাপশন। সুতরাং ইনভেস্টিগেট করলে তো এটা বের হয়ে যাবে। এবং আমি আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইউনাইটেড নেশনস ফাউন্ড আউট সামথিং যেটাকে আমরা বলি ইরেগুলারিটিস, দ্যারফর দে সেন্ড হার অন আনপেইড লিভ। এখানে একটা জিনিস বলে রাখবেন, যদি এটা সত্য হয়ে থাকে, আনপেইড লিভ ইজ মিনস সামথিং সিরিয়াস took place in regards to Putul. ডেফিনেটলি, কেননা ইউনাইটেড নেশনস কারো কথায় তাকে আনপেইড লিভে বা পেইড লিভে পাঠাবে না, এটা নিশ্চয়ই তারা কোনো কিছু পেয়েছে। এই জন্য আনপেইড লিভ দিয়েছে, মানে এটা পানিশমেন্ট দিয়েছে, অর্থাৎ সামথিং মানে রং উনি মানে ক্রাইম উনি কমিটেড। সামথিং অ্যাবাউট আওয়ার এডুকেশন অ্যাডভাইজার। ওয়েল, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, বিমান দুর্ঘটনায় এডুকেশন অ্যাডভাইজারের তো কোনো ভূমিকা নেই বা তার কোনো ফল্টও নাই এখানে। যদিও এডুকেশন অ্যাডভাইজার অন্য ক্ষেত্রে তার ফল্ট থাকতে পারে, এটা নিয়ে আলোচনা হতে পারে, আই হ্যাভ নো প্রবলেম, বাট এই ক্ষেত্রে তো তার ভূমিকা কি এখানে? আসিফ নজরুলেই বা কোনো দোষ কি এখানে? এটা তো সম্পূর্ণ সামরিক বাহিনীর একটা ঘটনা ঘটেছে, এটা তো সামরিক বাহিনী দুষতে পারি আমরা তাদেরকে। কিন্তু আচ্ছা, মানবাধিকার কমিশন নিয়ে মানে বিরুদ্ধে আপনার বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। মানবাধিকার কমিশনের বক্তব্য আপনারা যেগুলো শুনছেন, দেখুন আপনাদের সবচেয়ে বড় সমস্যা হলো হুজুর, মাইন্ড করবেন না, আমি তো আপনাদের বয়ের মানুষ, আমরা এগুলা জানি এবং আমরা এখানে বসবাস করি, আমরা এগুলা নিয়েই কাজ করি সারাদিন এবং এগুলাই দেখি। মানবাধিকার কমিশন থাকলে কি বাংলাদেশে LGBTQ, আমি আবার বলি, যৌনকর্মীদের অধিকার নিয়ে বা যৌনকর্মীদেরকে রেকগনাইজ করা সম্পূর্ণ প্রতিবাদ জানাচ্ছি, তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। কোথায় আমেরিকাতে বর্তমানে এগুলো ঘটে না, বাংলাদেশে আমি মনে করি যে আমাদের দেশ শারমিন, উপদেষ্টা শারমিন আছেন, উনি এইটা করতেছেন এবং এটা আপনারা প্রতিবাদ করবেন, রাইট? এটা প্রতিবাদ করবেন। LGBTQ আমেরিকাতে নাই, সুতরাং বাংলাদেশে থাকার কোনো প্রয়োজন নাই এখন এই মুহূর্তে, রাইট? এবং বাংলাদেশের মতো ইসলামিক মানে মুসলিম ডমিনেন্ট দেশে এটা একটা কেওস সৃষ্টি করবে, এটা আমরা এটা চাই না। কিন্তু মানবাধিকার কমিশনের সাথে আপনারা পশ্চিমাদেরকে নিয়ে পশ্চিমা সারাদিন করেন, আপনারা কি জানেন আপনারা কি কথা বলেন এগুলো নিয়ে? আপনারা কি জানেন দেশের জন্য কতটা বিপদ আপনারা নিয়ে আসতেছেন? সুতরাং শুনেন, কনস্ট্রাকটিভ সমালোচনা করার অধিকার আছে, দেশে কেওস সৃষ্টি করবেন না, দেশে উগ্রবাদ ছড়াবেন না। মনে রাখবেন, উগ্রবাদের কোনো ফসল বা কোনো ফল বই আনতে পারবেন না বর্তমানে এই মডার্ন কন্টেম্পোরারি এই ওয়ার্ল্ডে। আপনারা না জেনে ভারতীয় রয়ের প্রেসক্রিপশনে আপনারা এই বক্তব্যগুলো দিচ্ছেন, আপনারা জানেন না আপনারা হাউ ইউ গাইজ গট ট্র্যাপড বাই ইন্ডিয়ান র, ইউ হ্যাভ নো আইডিয়া। আর আপনারা জানেনও না, কারণ আপনাদের বুদ্ধিদীপ্ত তার খুবই কম আছে হুজুর। আপনাদের আলেম সমাজ বাংলাদেশের যারা আছে, ধরেন আমাদের আজকে আব্বাসী হুজুর দেখলেন, আব্বাসী হুজুরের মতো ও প্রয়োজনীয় আলেম আমি আমার জীবনে দেখি নাই। উনি সব বিষয়ে খালি যুদ্ধ ঘোষণা করে, জিহাদ ঘোষণা করে। উনি মিয়ানমারে চলে যায় বাংলাদেশকে নিয়ে, আওয়ামী লীগের সময় বাংলাদেশিদেরকে নিয়ে যুদ্ধ করবে মিয়ানমারের সাথে। উনি জানেও না উনি কি করতে পারবে। উনার একটা কন্ট্রিবিউশন দেখান বাংলাদেশের আপামর জনসাধারণ এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে, উনার ওয়াজের ভিতরে দেখান আপনি আমাকে, উনার ওয়াজের কারণে মানুষের মন পরিবর্তন হয়েছে দেখান আপনি, উনার কারণে। আপনারা যদি ঠিক থাকতেন তাহলে হাসিনা 17 বছর থাকতে পারে না। ওই ঘুরে ফিরে আমাদের মতো মানে ছাত্র সমাজ, নতুন আধুনিক ছাত্র সমাজ যারা আছে, এরা এই দেশ থেকে হাসিনাকে বিতাড়িত করেছে স্যার হুজুর, এবং আমরা করেছি, আমরা সবাই মিলে প্রতিবাদ করেছি, আমরা ক্যাম্পেইন শুরু করেছি 8-10 বছর আগে হাসিনার বিরুদ্ধে। দেখাইতে পারবেন আপনারা স্বৈরাচার বলেছেন এর আগে কাউকে কখনো? আপনারা দেন নাই হুজুর। আপনারা মানে শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি, মাদার অফ আমরা কৌমি, মাদার অফ হাদিস, দাওরাই, এগুলো দেন নাই আপনারা? আপনাদের অবদান কি? আপনাদের অবদান কি বলেন? এই দেশের ক্ষেত্রে আপনাদের অবদান কি?
কি অবদান আপনারা রেখেছেন? আপনারা যদি ঐক্যবদ্ধ থাকতেন তাহলে এই দেশে এই ধরনের অনাচার হতো? এই দেশে রাজনীতির নামে 54 বছরে একটা দুর্নীতিগ্রস্ত, প্রতিটা পদে পদে প্রতিটা রন্ধে রন্ধে দুর্নীতি হুজুর। কি বলেন আপনারা এগুলা? আপনারা কি করেছেন? আপনারা থাকা অবস্থায় আজকে দেখেন পুলিশ দুর্নীতিগ্রস্ত, বিচার বিভাগ কি করেছেন আপনারা? আপনারা যদি সিস্টেমেটিক এবং স্ট্র্যাটেজিক প্রতিবাদ করতে পারতেন হুজুর, তাহলে বাংলাদেশের এমন অবস্থা হতো না। প্রত্যেকটা দেশে আপনারা হুজুরাই তো ঠিক নাই। আপনারা কি মানে আপনারা আমাকে বুঝাবেন? কি বুঝাবেন এগুলো? আমি তো আপনাদের মানে বলয় থেকে উঠে আসা মানুষ, সুতরাং আমাকে জ্ঞান দিতে আসবেন না, এগুলো আমি খুব ভালো করে জানি। আপনারা আগে নিজেদেরকে মানে ঠিক করেন। আজকে সকালে 1 বস্তা টাকা খেয়ে হাসিনার পক্ষে, বিকালে মানে আপনার আরেক দলের টাকা খেয়ে ওই দলের পক্ষে, এগুলো আপনারা করেন নাই 17 বছর? করেছেন তো আপনারা। আপনারা ঐক্যবদ্ধ থাকতে পারছেন? কোনো আন্দোলন ঐক্যবদ্ধ নামতে পারছেন? আপনারা যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন নামতে পারতেন, বাংলাদেশ কি ফ্যাসিজম মানে প্রতিষ্ঠা হতে পারে? বাংলার প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হতে পারে? কি করেছেন আপনারা? দেখান। আপনারা বড় বড় কথা বলেন সারাদিন, কোনোদিন নিজেরা ঐক্যবদ্ধ হয়ে, আজকে জামাত খারাপ, কালকে জামাত বিয়াদব, কালকে জামাত ফেরেস্তা, কালকে বিএনপি খারাপ, পরশুদিন বিএনপি ভালো। আপনারা আগে চরিত্র ঠিক করেন হুজুর। সবার কথা বলছি না আপনাদের, আমি সরি, আই হ্যাভ টু টেল ইউ দ্যাট। আপনারা না বুঝে অতিরঞ্জিত কাজ করতেছেন। আপনারা রাজনীতির বুঝেন না। আপনারা রাষ্ট্র পরিচালনা করে বেরেন, আপনারা কালিমার দাওয়াত দেন। কালিমা কি আমরা কি মানে মানে আপনাদের সে কিন্তু কম বুঝি নাকি কালিমা? এখানে আমাদের জ্ঞান দিতে আসবেন না। এখানে জাতিসংঘের অফিস কনস্ট্রাকটিভ আলোচনা কাকে বলে এটা তো জানেন না আপনারা। উঠে এসে শুরু করে দেন। এই যে মামুনুল হক সাহেবের ওনার বক্তব্যে প্রতিদিন উনি যুদ্ধ ঘোষণা করে, জিহাদ ঘোষণা করে, অথচ এই দেশে রন্ধে রন্ধে দুর্নীতি, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। কি করেছেন আপনারা? 17 বছর শেখ হাসিনাকে রাখার না ক্ষমতায় রেখেছেন তো। কৌমির মা দিয়েছেন, মা মানে কৌমির মানে জননী মানে উপহার দিয়েছেন, আপনারা করেন নাই। সুতরাং আপনারা আমাদেরকে লেকচার দিন না। এদেশ যে আইনের শাসন যদি পরিবর্তন আনতে হয়, আমরা আনতে পারবো। আমাদের মতো মানুষ যারা, এরাই প্রতিষ্ঠা করবে ন্যায় বিচার। আপনাদের প্রতি ন্যায় বিচার যারা, মনে রাখবেন আপনারা প্রত্যেকটা হুজুর যখন গ্রেফতার হয়েছিলেন, আমরা 10টা-12টা লাইভ করেছি, না ঘুমিয়ে আপনাদের পক্ষে আমরা বক্তব্য দিয়েছি, বুঝছেন? সুতরাং আমাদেরকে এখানে শিখাইতে আসবেন না আপনারা। এটা আমেরিকার দালাল বলতে পারেন আপনি, নট এ প্রবলেম। কারণ আপনি তো মানে আমেরিকার দালাল, আমি বলি আপনাকে আপনি ভারতের দালাল, আপনি ভারতের রয়ের দালাল এখন এই মুহূর্তে। কারণ আপনাদের ভারতীয় রয়ের ট্র্যাপে পড়ে দেশটাকে আপনারা বিশৃঙ্খলা, দেশটাকে আপনারা ব্যক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত। সুতরাং আপনাদের প্রত্যেকটা মানে অনুষ্ঠান, প্রত্যেকটা বক্তব্য কঠোরভাবে নজরদারিতে আনার জন্য সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি। দ্যাটস দ্য বটম লাইন। আর যদি করতেই হয়, প্রতিবাদ জানাতে হয়, সরকারের কাছে যান, দরজা খোলা 24/7 উপদেষ্টার, গিয়ে বলেন এই যে শারমিন উপদেষ্টাকে চেঞ্জ করেন, এই যে পররাষ্ট্র উপদেষ্টাকে পরিবর্তন করেন, দরজা খোলা। চাইলে মানে আপনারা কি করতে পারেন, এই আপনারা মানে দেখা করতে পারেন। এমন সুযোগ তো মানে বাংলাদেশে আপনাদের জন্য কখনো ছিল না, এখন তো আছে। যান না কেন রাস্তাঘাটে, এই বিশৃঙ্খলা সৃষ্টি করেন কেন? এই যে মাদানি, সে রাত্রে 3টার সময় উঠে বলে আমেরিকার পতাকা পুরাবে, আপনার মানে কি করবে, দখল করবে। সে কি জানে তার বক্তব্যের কনসিকুয়েন্স কি? সে কি বুঝতে পারে সে কি বলেছে? এগুলার কনসিকুয়েন্স দেশের জন্য কি হতে পারতো? এই ধরনের উগ্রবাদ সমস্যার সমাধান পৃথিবীতে কোনো জাতি, উগ্রবাদী কোনো জাতি দেখেন আপনার সিরিয়াতে এত সুন্দর দেশ পেয়েছে তারা, কিন্তু দেশটাকে শান্তি নাই, বিশৃঙ্খলা, সেক্রেটারিয়ান ভায়োলেন্স, বিশৃঙ্খলা প্রতিদিন শুরু হচ্ছে। আমরা সিরিয়ার মতো বাংলাদেশ চাই না। কারণ আপনারা সমস্যার সমাধান করতে পারবেন না, কারণ আপনারা যেদিকে তাকান সেদিক সমস্যার সমাধান নয়, সমস্যার হিমালয় হচ্ছে ওই দিকগুলা, ওই এরিয়াগুলা। এগুলো আমরা এই নতুন বাংলাদেশ হবে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র। আপনারা যেই বক্তব্য দেন না কেন, আমরা এগুলো শুনতে রাজি না। ইসলামিক মূল্যবোধের রাষ্ট্র হতে পারে, নাথিং রং উইথ দ্যাট, এন্ড ইটস কম্পাটেবল টু দ্য ডেমোক্রেসি, সো নো প্রবলেম। কিন্তু আপনারা যে ধরনের উগ্রবাদ ছড়াচ্ছেন, জাতিসংঘের অফিস খুলেছে, জাতিসংঘের অফিস কি মানে LGBTQ আর যৌনকর্মীদের অধিকার দেওয়ার জন্য জাতিসংঘের অফিস খুলে? কে বলেছে আপনাকে এগুলা? বলেছে কে এগুলা? শুনেন, এগুলা আপনি আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আপনি আমাকে দেখেন, এই মুহূর্তে আমাকে একজন আলেম দেখান, এত আলেম আপনারা ইন্টারন্যাশনাল স্টেজে গিয়ে বাংলাদেশের পক্ষে, মুসলমানদের পক্ষে বক্তব্য রাখার বা যুক্তি তর্ক করার মতো ক্ষমতা একজন আলেমের আছে? খালি তো আপনারা মানে যুদ্ধ করে ফেলবেন, ধরে ফেলবেন, ছিঁড়ে ফেলবেন। ভারতের বিরুদ্ধে কয়টা বক্তব্য দিয়েছেন মানে আব্বাসী, কয়টা বক্তব্য দিয়েছে চরমুনাই, কয়টা বক্তব্য দিচ্ছে মাদানিরা, বুঝছেন? প্রতিদিন এসে খালি আমেরিকার বিরুদ্ধে লাগে। আমেরিকার বিরুদ্ধে বাংলাদেশ থেকে বক্তব্য দেওয়া ভারতীয় প্রপাগান্ডা, ভারতীয় প্রজেক্ট। সো ডোন্ট ট্রাই টু টিচ আস। এগুলো আমাদের দেশকে ব্যর্থ করার প্রক্রিয়া, এখান থেকে দূরে থাকবেন। আলেম মুসলমান আর আলেম আর ইসলাম আমাদেরকে শেখাইতে আসেন না। আমরা আপনাদের সাথে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবো এই বিষয় নিয়ে। কখন আসবেন দাওয়াত দিয়ে আমারে দেখেন একদিন। টেস্ট মি রাইট নাও, টেস্ট মি one day, test me, invite me and test me, see what I can do, what kind of speech I can give you, I can place before you, I mean on Islam and Muslims, you know. You'll be stunned to see my capacity, inshallah, আল্লাহর রহমতে। দাওয়াত দিন। আপনাদের মতো এগুলা এই অফিস দখল করবে, এগুলো বাদ দেন। এগুলো ভ্রান্ত ধারণা, এগুলো বাংলাদেশে কখনো হবে না, বাংলাদেশে পারবেন না। পারলে বলেন সৌদি আরবে নারীদেরকে
আর দুবাইতে বাংলাদেশের মেয়েরা যায় কেন? গিয়ে দেখেন এরা পতিতাবৃত্তিতে লিপ্ত সবাই গিয়া, দে বন্ধ করেন এগুলা বলেন। এগুলো হচ্ছে আসল কাজ, বুঝছেন? ভারতীয় বাংলাদেশে আপনারা যত বেশি কেউ সৃষ্টি করবেন, ভারত তত বেশি আমাদের উপরে উঠে আমাদের ক্ষতি করবে। বি কেয়ারফুল, দেশকে ব্যর্থ করবেন না, বরং কনস্ট্রাকটিভ আলোচনা করবেন। রাস্তাঘাটে না নেমে হল দখল মানে বাড়া করবেন, সবাইকে দাওয়াত দিবেন, সরকারি লোক দলীয় লোকদেরকে দাওয়াত দিয়ে বক্তব্য রাখবেন, সেখানে কণ্ঠ মানে মানে জোর কণ্ঠে বক্তব্য রাখবেন, এগুলা করবেন। রাস্তাঘাটে এই যে মাদানি যে, বুঝছেন, সে কত বড় কাজ করছিল মনে আছে? সে বলে রাত্রে আমেরিকান এম্বাসি নাকি সে দখল করবে এবং পতাকা পুরাবে। তার স্পর্ধা দেখছেন? দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছিল? এই ধরনের মূর্খদের কথায়, ভ্রান্ত কথাবার্তায় কখনো পা দেওয়া যাবে না, কখনো এদের কথায় কোনো কাজ করা যাবে না। এরা বিপদগ্রস্ত আলেম, এরা ডেঞ্জারাস, এদের কথাবার্তার মধ্যে কোনো ধরনের শালীনতা নাই, বুঝছেন? শেখ হাসিনার যখন ছিল কিছুই বলে নাই, সবাই ফেরেস্তা, মানে কৌমির জননী হয়ে গেছে। আর এখন মানে আসছেন আপনারা জ্ঞান দেন আমাদেরকে, ওইটা আমাদেরকে দিয়েন না। আমরা জানি আপনারা কি করতে পারবেন আর কি ক্যাপাবিলিটি আপনাদের আছে, বুঝছেন? শরিয়া আইন তো বাংলাদেশে আছে, আমরা নামাজ পড়ি, এটা শরিয়া আইন না? প্রতিদিন যে কাজ হয় এগুলো শরিয়া আইন না? দেশে বরং গণতান্ত্রিক পদ্ধতি এবং বিচার ব্যবস্থার বিচার বহির্ভূত কাজ হচ্ছে, এগুলো নিয়ে প্রতিবাদ করেন। এগুলো প্রতিষ্ঠা করলেই তো ইসলামিক মূল্যবোধ হয়ে যায়। এখানে কি আর কিছু লাগে নাকি? আসছেন খালি আমেরিকা, মানে আমেরিকার দালাল, আমেরিকা এই করলো সেই করলো। ডু হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট আমেরিকা? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট আমেরিকা? রাইট? পৃথিবীটা কিভাবে চলছে জানেন আপনারা? বুঝতে পারেন কিভাবে চলছে পৃথিবী, কিভাবে পরিচালিত হয়? আপনারা জানেন এগুলা? আগে কোকা-কোলা বর্জন করেন আর ফেসবুকে পোস্ট দেন। ফেসবুকের মালিক একজন জিউস, এটা জানবেন আগে, বুঝছেন? এগুলা খামাখা আমার কথাবার্তা বলেন না, আমি এগুলো বলতে চাই না, আপনাদেরকে দুঃখ দিতে চাই না। আপনি ফেসবুকে আইসা পোস্ট দিচ্ছেন বর্জন কোকা-কোলা, অথচ ফেসবুকের মালিক হচ্ছে আন্তর্জাতিক মানে একজন জিউস মানুষ, মানে মার্ক জুকারবার্গ, উনি একজন জিউস মানুষ। তাহলে পারবেন আপনি মানে পৃথিবীর বাস্তবতা পারবেন? একদিন চলতে পারবেন আমেরিকান প্রোডাক্ট ছাড়া? এগুলো কোনো কথা? এগুলা কোনো প্রগতিশীল কথাবার্তা? ইসলাম কি এগুলো শেখাইছে নাকি? সৌদি আরব, look at Saudi, look at Qatar, look at Arab Emirates, Oman, Bahrain, look at that, right? Malaysia, এগুলো থেকে শিক্ষা নেবেন। আপনারা মনে করবেন আপনারা কোনো বুদ্ধিজীবী প্রাণী, আপনাদেরকে আমি বুদ্ধিজীবী প্রাণী মনে করি না। কেন মনে করেন জানেন? আপনারা ওই দেশগুলো কিভাবে চলছে এগুলো একটু দেখবেন, দেখে এসে এগুলো মনে করবেন। আপনারা বাংলাদেশে হয়েছেন দুনিয়ার সবচেয়ে বড় বুদ্ধিজীবী, আর সারাদিন ওয়াচ করেন, আর এখানে শাকিব খানের ছবি মানে আপনার সুপার ডুপার বাম্পার হিট হয়। তো কি ওয়াচ করেছেন? আপনাদের ওয়াচটা কাজে লাগে না, আমরা দেখি না? এটা তো বাস্তবতা। ওয়াচ যদি কাজেই লাগতো তাহলে তো ইসলামিক জিনিসগুলো সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত হতো না। হয়েছে কি? হয় নাই। মানে ইউ হ্যাভ এ প্রবলেম। এর মানে কি? ইউ হ্যাভ প্রবলেম। আপনি যে ধারায় আপনার প্রচার করতেছেন সব কিছু, এটা কাজে আসতেছে না। দালাল চেঞ্জ করতে হবে, কথাবার্তার আচরণ চেঞ্জ করতে হবে। আপনি মুফতি ম্যানক, উনি কি আমেরিকার দালাল? দেখেন না ওনার বক্তব্য স্টাইল? মুফতি ম্যানক বলেন, মুফতি ম্যানকে কি মানেন না? না বলবেন আমেরিকার দালাল সে? তাহলে আপনারা খালি আমেরিকার মানে মানে শত্রু, আর সবাই খালি আমেরিকার দালাল। এই ধরনের মূর্খতা পরিহার করুন। কিভাবে কথা বলতে হয় এগুলো শিখুন। আচার আচরণ ভদ্রতায় কিভাবে ইসলাম প্রচার করতে হয়, কিভাবে পরিবর্তন আনতে হয় ব্যবস্থায়, ওগুলো শেখার চেষ্টা করুন। আপনারা যে কথাবার্তা বলেন, এখন তো মাঠ খালি পেয়েছেন, এরা পুলিশ আসছে না, হাসিনা হলে দিত ডান্ডা ভালো করে, বুঝছেন? তখন বুঝতেন দিন কারে, এবং দিয়েছিল আপনাদেরকে। সুতরাং সুযোগ পেয়ে সরকারকে বিভ্রান্ত করবেন না, জাতিকে বিভ্রান্ত করবেন না, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এই দেশের দায়িত্ব এখন আপনাদের গলার। শান্তির মধ্য দিয়ে কোনো বক্তব্য থাকলে নিয়ে আসেন, প্রতিষ্ঠা করুন, সবাইকে নিয়ে আলোচনায় বসুন। যে আমরা চাই জাতিসংঘের অফিস এখানে থাকবে না, কেন থাকবে না, যুক্তি দেন। ওই খালি আইসাম ওই মানে ভারতীয় রয়ের প্রেসক্রিপশন, আপনি জানেন তো চরমুনাই বা মানে হেফাজতেরা, এরা বেশিরভাগ ভারতীয় রয়ের প্রেসক্রিপশন চলাফেরা করে। বাট প্রবলেম ইজ তারা জানে না যে তারা ভারতীয় রয়ের মানে ট্র্যাপে পড়ে এগুলা মানে প্রজেক্টগুলো তারা প্রতিষ্ঠা করে। দিস ইজ আওয়ার প্রবলেম, এটা মাথায় রাখবেন। এনিওয়ে, আমি আর কথা বলতে চাই না, কিন্তু বলছি আপনারা যারা হুজুর আছেন আপনাদেরকে রেসপেক্ট করি। কি করবেন আমি আপনাদেরকে বলি, দাওয়াত দেন, সবাইকে দাওয়াত দিয়ে বলেন আমরা এই বিষয়ে কথা বলতে চাই। সব দলের মানুষকে, সরকারের মানুষকে, আপনাদের জন্য দরজা খোলা। চাইলেই চরমুনায় দেখা করতে পারে ডক্টর ইউনূসের সাথে, চাইলেই দেখা করতে পারে উনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে, দরজা খোলা একদম। এবং এমন নজিরবিহীন ঘটনা আপনাদের জন্য বাংলাদেশের সুযোগ সুবিধা বাংলাদেশে কখনোই ঘটেনি। গো অ্যান্ড টক টু দেম, প্লেস করেন যুক্তিগুলা, কোন যুক্তিগুলা। পৃথিবীতে অন্যান্য দেশে জাতিসংঘের অফিস মানে কি মানে এই জন্যই হয়েছে, এগুলো আমাদেরকে শিখাইতে হবে না। আমরা লেখাপড়া করা মানুষ, বুঝছেন? আমরা কিন্তু আপনাদের মনে রাখবেন, এবং আমি যে একজন মানুষ, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট মাই ইউনিক কোয়ালিফিকেশনস। সো আমাকে শিক্ষা দিতে আসবেন না, আমি এগুলো খুব ভালো করে জানি। আর আমি কখনো বলি না আমি একজন মুসলিম, মনে রাখবেন, এটা মাথায় রাখবেন সবসময়।
আমি কিন্তু ওই আপনাদের ওই 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 অমুক আলম আর ওই ওই তাসলিম খলিল ভাই আর স্বামী ভাইয়ের মতো জীবনে ঈদের নামাজে যাই না, ওই লোক না আমি, মনে রাখবেন এগুলা। মাথা ঠিক রাখা আমাদেরকে জ্ঞান দিতে আসবেন, আমাকে অন্তত কে ইসলামিক ধারার জ্ঞান এখানে। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আসলে চিকিৎসা অন্য জায়গা থেকে আনা যেতে পারে, জেনে তিনি কথা বলেছেন, এটা আসলে হওয়া দরকার। ভারত থেকে যখন সাহায্য নিয়ে আসবেন তখন ভারতের কাছে আপনি দায়বদ্ধ হয়ে যাবেন। দর্শক মন্তব্য করবেন। পাশাপাশি এখানে এমন মাসুম ভাই মানবাধিকার কমিশন নিয়ে অনেক কথা বলেছেন, আমি এগুলোর সাথে একমত নয়, কারণ বাংলাদেশ এনাতুল্লাহ আব্বাসের সহ যে সমস্ত আলেমদেরকে কথা বলেছেন, তিনি যে কথাগুলো বলার চেষ্টা করেছেন এগুলো আসলে ভিত্তি আছে বলে আমাদের মনে নেই। আলেম সমাজ শুধুমাত্র দিনের খাতে ইসলামের জন্য মানবাধিকার কমিশনের অফিস, জাতিসংঘের অফিস না হওয়ার জন্য তারা বলতেছেন। এখানে তার কোনো ব্যক্তির স্বার্থ নেই, এখানে তাদের কোনো আমি বলবো স্বার্থ, উম্মার জন্য তারা এইটা করতেছেন। কারণ সার্বিক একটা ব্যাপার, জাতীয় সংঘের যে মানবাধিকার, সেই মানবাধিকারের সাথে বাংলাদেশের মানবাধিকার মিলবে না। অন্য দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন থাকতে পারে, সে দেশের সাথে আমেরিকার সাথে সামঞ্জস্য, সুইডেন বলেন, ইউরোপ আমেরিকা বলেন, কিন্তু বাংলাদেশের কালচার আর আমেরিকার কালচার যদি আমাদেরকে জাতিসংঘ চাপিয়ে দিতে চায় তখন এটা হবে না। এটা জাতীয় সংঘের কাছে মানবাধিকার হতে পারে, তখন এটা আমাদের কাছে জুলুম হতে পারে। তখন কিন্তু এই আমরা মাহসুম ভাই সহ এদেরকে পাবো না, তারা কিন্তু বিদেশে থাকেন। এই সমস্যাগুলো কিন্তু বাংলাদেশে যারা বসবাসরত তাদের ফেস করতে হবে।